দরকার। কখন না কখন লোক পাঠায় তারা। এই বয়সে এত ছোটাছুটি শরীরে আর সইছে না। গতকাল থেকে একটা না একটা বিপর্যয় নেমে আসছে কাঁধে। সব তো ভালোই চলছিল, একমাত্র মেয়ের বিয়ে অনুষ্ঠান, পুষ্পিতার বিদায় হওয়া, মাঝখান থেকে অভদ্রগুলো এসেই সব কেমন বানচাল করে দিয়েছে। কাল সবার সামনে মিথিলাকে রেখে চলে গিয়েছে পলাশ। প্রথমে তিনি ভেবেছিলেন রাগ করেছে, মাথা ঠান্ডা হলে নিজেই ফিরবে, কিন্তু সে ছেলে ফেরেনি, এমনকি ফোন অবধি ধরছে না। এদিকে সমস্ত বিদিকের লোকজন মিথিলাকে কটু কথা শোনাতে ব্যস্ত, দেখছেও বাঁকা তুচ্ছ চোখে। তার উপর স্বামীর অমনভাবে রেখে যাওয়ায় হাসি ঠাট্টায় সুবিধা হয়েছে ওনাদের। সালমা বেগমের প্রেশার হাই, ভোরের দিকে ওয়াশরুমে গিয়ে পা পিছলে পড়েছেন। অসাবধানতায় স্টিলের ট্যাপে মাথা ঠুকেছে, রীতিমতো গলগল করে রক্ত বের হয়েছে ক্ষত থেকে। বাড়িতে তখন অল্প কজন, সকলে দিশেহারা হয়ে ওনাকে নিয়ে হাসপাতালে ছুটেছেন। দুর্বল সালমা বেগম এখন ভর্তি সেখানে, স্যালাইন চলছে পচাপচ। আলিয়া, বানু, মহিদুল সাহেব সবাই ওখানেই আছেন। খোরশেদুলের সবকিছু কেমন বিষাক্ত লাগছে। মেয়ের বিয়ে হলো না 2 দিন, এর মধ্যে এরকম একটা জঘন্য কাণ্ড। তাও জামাইয়ের সামনে অসভ্যগুলো যাতা শুনিয়ে গিয়েছে, মান ইজ্জত কিছু অবশিষ্ট নেই। তিনি শোবার ঘরের বন্ধ দরজার দিকে চাইলেন এক পল। মিথিলা স্বেচ্ছায় বন্দি সেথায়। ভোরবেলা এত চেঁচামেচি তো একবার উকি অবধি দিল না। ভিতরে আবার কিছু উল্টাপাল্টা ঘটেনি তো, যা সবকিছুর সম্মুখীন হচ্ছে মেয়েটা বিপন্ন হয়ে কিছু করে না বসে। খোরশেদুলের বুক কাঁপে, মস্তিষ্কে শিরা লাফা দিয়ে তস্ত্র এগোলেন ওই ঘরের দিকে। রাহাত হাত মুখ ধুয়েছে কেবল, বাবার সাথে এসেছে বাড়িতে। আচমকা মনে পড়লো বারান্দার চারাগুলোতে 2 দিন পানি দেওয়া হয়নি। পুষ্পিতা নিয়ম করে যত্ন নিত শেষ হবে। সে দ্রুত প্লাস্টিকের মগে পানি ভরলো, দুরন্ত ছুটলো বসার ঘরের দিকে। এসে দেখলো 2 দিনে কেমন নেতিয়ে পড়েছে পাতাগুলো। পুরনো সতেজ ভাবটা কম হবে না, তার ছোট আপু নেই যে। সে সযত্নে সবগুলোতে পানি ঢালে। আকস্মিক রাস্তা হতে উৎকট শব্দ, হর্ন বাজলো গাড়ি। একবারের জায়গায় বেশ কয়েকবার। না চাইতো ছেলেটার মনোনিবেশ ঘুরে যায় সেদিকে। সহজভাবে চাইলেও উন্মুক্ত জিপে বসা তীব্রকে দেখতে দৃষ্টিচোখর প্রকট হয়ে আসে। তীব্র হাত নাড়ল, ইশারায় নেমে আসতে বোঝালো ওকে। আর কে পায়, মগ গাছ পানি ফেলে রেখে দৌড় লাগালো রাহাত। ধূপধাপ আওয়াজে খোরশেদুল ফিরে চাইলেন। ছেলের চপলতা দেখে শুধালেন, কোথায় যাচ্ছেন? রাহাত বিলম্বহীন গড়গড় করে বলল, গাছে পানি দিতে গিয়ে মগটা নিচে পড়েছে আব্বু, নিয়ে আসি। যাও। রাহাত বেরিয়ে গেল দূর খুলে। খোরশেদুল এই সামান্য ব্যাপার নিয়ে ভাবলেন না, দুশ্চিন্তাগ্রস্ত মেজাজে নিজের কাজে এগোলেন। তীব্র জিপ দালানের একটু সামনে দিয়ে থামিয়েছে, যাতে হুট করে রাহাতের পরিবারে কেউ না দেখে ফেলে। দেখলে অবশ্য ওর কিছু হবে না, ছোট ছেলেটা ভুগবে। রাহাত যেন হাওয়ার বেগে এলো, গাড়ির কাছে এসে থামলো, হাঁপাতে হাঁপাতে বলল, আপনি? তীব্র সিটের নিচ থেকে জলের বোতল বের করে এগিয়ে দিল। রাহাত মাথা নাড়ল দুদিকে, বোঝালো লাগবে না। সে রেখে দিল আগের স্থানে। রাহাত একই প্রশ্ন আবার করল, উত্তেজিত সে। ভাইয়া আপনি এখন এখানে? তীব্র ভু উঁচিয়ে শুধালো, ছোট বুকে ফেরত যাই? ক্ষুদ্র চেহারা সবটুকু ছলকে উঠল সবেগে। প্রত্যাশার কিরণ প্রতি পড়তে ছড়ালো, বিদ্যুৎ গতিতে ঘাড় ঝাঁকালো রাহাত। চাই মানে 100 বার চাই। তীব্র দরজা খুলে দিল। বসো। আপনি কি আপুর খোঁজ পেয়েছেন? ভারী কণ্ঠের শান্ত উত্তর। ওঠো বলছি। বিভ্রান্ত রাহাত উঠে বসলো। তীব্র হুইল ঘোরাতে ঘোরাতে বলল, তোমার আপুর কলেজ চেনো? না। নাম জানো? হ্যাঁ। রাহাত সারাটা পথ ছটফট করলো, ব্যগ্রচিত্তে বসে থাকা কঠিন। তীব্র কোথায় নিয়ে যাচ্ছে কিচ্ছু জানে না, শুধু চাইছে গেলেই যেন পুষ্পিতাকে পায়। অথচ তীব্র হতে সামান্য আওয়াজ নেই। একেবারে পুষ্পিতার কলেজের সামনে এসে জিপ থামালো সে, নামলো, ওকে বলল, তুমি বসো, আমি আসছি। রাহাত অস্থির হয়ে বলল, আমি যাব না। না। তীব্র আশেপাশে দোকান দেখিয়ে বলল, যে কোনো দোকানে আমার নাম বললেই হবে, আমি যাব আর আসবো। রাহাতের নিরস বদন উজ্জ্বল হলো না, শুধু ঘাড়কাত করলো একটু। তীব্র কলেজের ভিতর পা বাড়ায়। প্রথমে দারোয়ানের সঙ্গে কথা বলে মূল ভবনের দিকে এগোয়। রাহাত কাঁধর চোখে চেয়ে থাকলো। ছোট্ট বক্ষ ভেদ করে ব্যথাতুর শ্বাস এলো। খুব ভোরবেলা বেরিয়েছিল মাকে নিয়ে, চঞ্চিত চেহারায় অশেষ শ্রান্তি। অথচ পুষ্পিতার খোঁজ পাবে শুনতে সব কেমন এক ঝটকায় মুছে গিয়েছে। এখন ফিরে পাবে তো ছোট আপুকে? ওকে নিয়ে বাড়ি ফিরতে পারবে তো? গতকাল ওর উপর দিয়ে কম ঝড় যায়নি। খোরশেদুল ঠিক বুঝেছিলেন এসবের পেছনে সেই যে গিয়ে কথাগুলো তীব্রদের কানে দিয়েছে। আর তাতেই ক্রোধে আগুন হয়ে গায়ে হাত তুলতে পর্যন্ত উদ্যত হয়েছিলেন তিনি। আলেয়া বানু আটকেছেন ছেলেকে।
নাতি তার বংশের প্রদীপ, তার চোখের পনি। কিন্তু মিথিলা রেহাই পেল না। বাইরের লোকজনের সামনে আলেয়া কুলুপ এঁটে থাকলেও ঘরে ঢুকে জবান ছুটেছে তার। ছোট কণ্ঠে প্রতিটা কথায় ওকে খুঁচিয়েছেন, তুচ্ছ তাচ্ছিল্য করে যা নয় তাই শুনিয়েছেন। মিথিলা তো আর পুষ্পিতার ন্যায় নরম সরম নয়। একে স্বামী ফোন ধরছে না, ব্লক করেছে নম্বর, দুয়ে এসব। সে নিজেও তেলে বেগুনে জ্বলে উঠল, পাল্লা দিয়ে দাদির সঙ্গে তর্কে নামলো। কথা কাটাকাটির পর্যায়ে তখন তুঙ্গে। খোশিদুল মেয়েকেও কিছু বলতে পারেননি, মাকেও না। তবে স্বস্তি পেয়েছিলেন সালমা ওষুধের প্রকোপে নিদ্রায় বিভোর থাকায়, না হলে কি যে হতো। ভোরে নুহাকে ফোন করে যখন কোনোভাবেই পুষ্পিতার খোঁজ পেলেন না সালমা, আরও 4 গুণ ভেঙে পড়লেন। ফলস্বরূপ অমনভাবে পড়ে গিয়ে মাথা ফাটল। রাহাতের বিশ্বাস পুষ্পিতা ফিরলে এসব কিছু আবার ঠিক হয়ে যাবে, আগের মতো তো ভালো কিছু হবে। এক তুড়িতে মাও সুস্থ হয়ে উঠবেন। রাহাতি চিন্তার মধ্যেই তীব্রকে দেখা যায়। আসছে সে। রাহাত ব্যাকুল চোখে তাকালো। তীব্রকে ওভাবেই ঠায় বসা দেখে বলল, কিছু খেলে না? রাহাতের ওতে কান নেই, বিক্ষিপ্ত অধীর প্রশ্ন ছুড়ল। আপুকে পেয়েছেন? আপু কি ভিতরে আছে? তীব্র বলল। না। রাহাতের উতলা চোখ দুটি নিরাশায় নিভে গেল, নিস্পৃহ আওড়ালো। তাহলে? তীব্র জিপে উঠতে উঠতে বলল, ব্যবস্থা করেছি যাতে তোমার আপু এখানে পা রাখলেও খবর আমার কানে চলে যায়। কিন্তু ছোটপু এখানে এসে কি করবে ভাইয়া? ওর তো এখানকার পড়াশোনা শেষ। জানি, তাও আসবে। যদি না আসে? তীব্র ভ্রু কুচিয়ে চাইল। কথাটা ফেলে দেওয়ার মতো মনে হয়নি। সত্যি যে মেয়ের মাথার উপর ছাদ আছে কিনা জানা নেই, সে কি আহুদির পড়াশোনার জন্য কলেজপত্র নিতে আসবে কলেজে? যদি না আসে তবে সে সমস্ত পরিকল্পনাটি তো মাটি। তীব্রর মুখের গুরুতর ভঙ্গি দেখে রাহাত যা বোঝার বুঝে নেয়। চাপা ক্রন্দনে ফিনমিনে ঠোঁট ভেঙে চুড়ে আসে। তীব্র ওকে শান্ত করতে বলে, কেঁদো না, তুমি না বড় হয়ে আমার মতো হবে। আমার মতো হতে গেলে কিন্তু কান্না ভুলে যেতে হয় রাহাত। কিন্তু ছোটপু? পাওয়া যাবে, নিশ্চিন্ত থাকো। রাহাত অশ্রু মুছে বলল। সত্যিই যাবে? তীব্র মাথা দোলালো, এক পেশে হাসলো একটু, পোড়া ঠোঁট কামড়ে ভাবল, তীব্র আজ অবধি যে কাজে হাত দিয়েছে তা বিফলে যায়নি। মেয়ে যেখানেই থাকুক, জমিনে বা পাতালে, খুঁজে আমি নেবই। দরজা নিরন্তর কড়াখাতির শব্দেই বিরক্ত হলো মিথিলা। চসূচক শব্দ করলো, শোয়া থেকে উঠে এসে ছিটকিনি টানলো। মেয়ের অক্ষত মুখখানা দেখতেই প্রাণ পেলেন খোরশেদুল। প্রকাশ না করলেও গোপনে বুক ভরে দম টেনেছেন তিনি। তারপর গম্ভীর গলায় বললেন, সকাল থেকে দরজা খুলেছিলে না কেন? মিথিলা যত চাই হোক বাবাকে মানে ভয় পায়। উত্তরে মাথা নুয়ে বলল, ভালো লাগছিল না কিছু। ভোরবেলা অত চেঁচামেচি শোনেনি। তোমার মা যে পরে ব্যথা পেয়েছেন, হাসপাতালে নিয়ে গেলাম, টের পাওনি? মিথিলা ভীষণ আশ্চর্য মনে চাইল, অবাক কণ্ঠে বলল। মা হাসপাতালে কেন, কি হয়েছে? পাল্টা অবাক হলেন খুরশিদুল। এই ঘর আর বসার ঘর কতটা দূরে, সাউন্ড প্রুফ তো নয়। সালমার মাথা ফাটা নিয়ে সকালে স্থূল স্থূল বাঁধালেন ওনারা। এমনকি আলেয়া অবধি নাকে কাঁদলেন, অথচ মেয়েটা কিছুই জানে না। খুরশিদুল ব্যথিত হলেন। ঠিক বুঝেছেন তাহলে, মেয়েটা অধিক শোকে স্তব্ধ হয়ে পড়েছে। স্বামীর ফেলে যাওয়া আর কত মানুষের খোঁচাখুচি, তার মেয়ে বড় আদরে আহ্লাদে মানুষ। এরকম পরিস্থিতিতে কি কখনো গিয়েছে? খুশিদুলের মায়া হলো, পিতৃসুলভ মমতার চাউনি উপচে এলো দু চোখে। এখন মায়ের কথা শুনলে মেয়েটা এর উপর আবার আরেক চিন্তায় পড়বে। থাক বরং। মিথ্যে বললেন। তেমন কিছু না, দুর্বল, স্যালাইন দিচ্ছে। মিথিলার ছোট জবাব। ওহ। প্রসঙ্গ পাল্টাতে বললেন খোরশেদুল, পলাশের সঙ্গে কথা হয়েছে? অচিরেই মুখে মেঘ জমল মিথিলার। আগের থেকেও ভার ভার স্বরে জানালো, না। ফোন করেনি? মিথিলার বলতে খুব লজ্জা লাগছে, তাও জানালো। করেছিলাম, আমাকে ব্লক করে দিয়েছে। খোরশেদুল এবার সোজাসুজি শুধালেন, ওই বখাটেগুলো যা যা বলে গিয়েছিল সব সত্যি? মিথিলার চিবুক গলার কাছে ছিল এতক্ষণ। প্রশ্নটা এবার গলা ফুঁড়ে বেরিয়ে যাওয়ার প্রয়াস জানালো। যথাযথ উত্তর দিতে ব্যর্থ সে। মিথ্যা বলতে গেলেও সুনিশ্চিত ধরা পড়বি, চুপ করে থাকলেও বিপদ। কোন দিকে যাবে, কি বেছে নেবে? বিয়ের দুদিনের দিন মানুষ ঘুরে ফিরে শহর ছাপিয়ে ফেলে, আর সে কিনা এসব প্রেম নিয়ে পুরনো কাসুন্দি খাটছে। মিথিলার রাগের সবটুকু চড়া হলো নাহিদের উপর। কোন কুলক্ষণে বলটের সাথে সম্পর্কে গিয়েছিল কে জানে। নিজেও ভালো থাকবে না, ওকেও ভালো থাকতে দেবে না। সামনে পেলে চড়িয়ে লাল করে দেবে একদম। খুশিদুল মেয়ের হাব ভাবে যা বোঝার খুঁজে নিলেন।
হতাশ হলেন ভীষণ, আক্ষেপ জানিয়ে বললেন, তোমার থেকে আমি এসব আশা করিনি মিথিলা। ওরকম একটা মাস্তানির বন্ধু তো মাস্তানি হবে। কি রুচিহীনের মতো কাজ করেছো, ছি ছি। আজ সব মানিজ্জত এইভাবে চলে ডুবলো আমার। মিথিলা আর্ত চোখে তাকায়, ভিজা স্বরে বলে, আব্বু প্লিজ, এ নিয়ে কাল থেকে সবার উল্টাপাল্টা কথা শুনছি, অন্তত তুমি ওসব বলো না। খুশিদুল লম্বা শ্বাস ছাড়লেন, বললেন, ঠিক আছে, ব্লান্ডার যা করার তো করেই ফেলেছো। এখন কিভাবে কি ঠিক করবে কিছু ভাবলে? মিথিলার কালো চেহারা দুপাশে মাথা নাড়ল। সে কাল থেকে ভেবেছে, কিন্তু কোনো সুরাহা করতে পারেনি। পলাশ এত শক্ত মানুষ, সে কি বলে ওকে বাগিয়ে আনা যাবে মস্তিষ্কে ধারালো বুদ্ধিটা কোনো মতেই আসেনি। খোরশেদুল বললেন, তাহলে আমি যা বলছি শোনো। পলাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করো, হাল ছেড়ো না, চেষ্টা করতেই থাকো। তোমার নাম্বার ব্লক করলে অন্য নাম্বার থেকে কল দাও। এইভাবে বিয়ের পর দিন বউ ফেলে রাখা তো ভালো নয়, কথা নয়। তাও একটাই নর্মাল ইস্যু নিয়ে এত রিয়েক্ট করবে কেন? খোরশেদুল বললেন। মিথিলা দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বলল, ও মনে হয় আর আমাকে ফিরিয়ে নেবে না আম্মু। খোরশেদুল শক্ত কণ্ঠে বললেন, ফ্রিয়ে নেবে না বললেই হলো? এটা কি মগের মূল্য পেয়েছ? দেশে আইন কানুন বলে একটা আছে, ভালোই ভালোই আসতে বলো, না হলে আমিও অন্য ব্যবস্থা নিব। গজগজে ক্রোধে ছেড়ে চলে গেলেন তিনি। কিন্তু মিথিলার নিভুনের চোখ জলজল করে উঠল, দপদপ করে সাড়া দিল মস্তিষ্কের প্রতিটি কোষ। এই তো উপায় পেয়েছে। এতটা সময় ভেবে ভেবেও যা উদ্ধার করতে পারেনি, বাবার এক কথায় তার নিজে থেকে হানা দিল এক্ষুনি। মিথিলা তস্ত্র দৌড় চাপালো, বিছানা থেকে ফোন হাতে তুলল, ঝটপট কল লাগালো পলাশের লেখা নাম্বারে। তবে ব্লক লিস্ট থেকে নাম্বারটা তখনও সরায়নি পলাশ। মিথিলার নাক ফুলে স্ক্রিনে চোখ বোলায়। ঠিক আছে, কোনো ব্যাপার না, কিভাবে ব্লক ছোটাতে হয় ভালো করে জানা আছে ওর। মিথিলার তৎপর হস্তে গোটা গোটা মেসেজ টাইপ করে পাঠালো, তুমি কি ফোন করবে, নাকি আমি কোনো স্টেপ নিতে বাধ্য হব পলাশ? আর যেরকম ভাবছি তেমনটা করলে সেটা অবশ্যই তোমার জন্য সুখকর হবে না। তারপর অপেক্ষা করলো উত্তরে। ডোজে কাজ হবে কিনা চিন্তিত সে। পুরো 4 মিনিট ফোন হাতে নিয়ে পায়চারি করার মধ্যে স্ক্রিন জ্বলে উঠল। পলাশ কল ব্যাক করেছে। ক্রূর হাসলো মিথিলা। রিসিভ করে কানে গুজতেই ওপাশ থেকে শশব্যস্ত প্রশ্ন এলো, স্টেপ নেবে মানে কি বলতে চাইছো তুমি? তুমি যা বুঝেছো তাই। আমি কি বুঝবো? তোমার থেকে শুনতে চাই। সেসব পরে শোনাচ্ছি, আগে তুমি বলো, এভাবে আমাকে এখানে রেখে যাওয়ার মানে কি? মানে কি আবার? বলতেই তো এলাম। তোমার মতো লোভী গোল্ড ডিগার মেয়ের আমার ঘরে কোনো জায়গা নেই। সবই তো শুনছি, কি বাধাই করা রেকর্ড তোমার। অত মানুষের মধ্যে আমার মান সম্মান স্ট্যাটাস ধুলোয় মিশিয়ে দিয়েছো। মিথিলা তেতে ওঠে। একদম ফালতু কথা বলবে না। বিয়ের আগে সবারই কম বেশি এসব থাকে, তোমার নেই মনে হয়? খোঁজ নিলে দেখা যাবে তোমার রেকর্ড আমার থেকেও সুন্দর। পলাশ কাঠখোট্টা জবাব দিল। আমার এরকম ফালতু ক্যারেক্টার না। মিথিলা ফুঁসে বলল, চুপ করো। 2-4টা প্রেম এ যুগের খুব কমন ব্যাপার, এসব দিয়ে তুমি আমার চরিত্র মাপতে পারো না। তারপর চোখ বুজে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বলল, আচ্ছা বেশ, এত কথার দরকার নেই। আমি যা বলছি এখন তাই শোনো। চুপচাপ ভদ্র ছেলের মতন এসে আমাকে নিয়ে যাও। পলাশের জবাব আসে, মাথা খারাপ নাকি? শোনোনি কি বললাম? তোমাকে আমি ফিরিয়ে নিচ্ছি না। মিথিলা ভ্রু উচালো। আচ্ছা বেশ, নিতে হবে না। আমি বরং থানায় গিয়ে একটা মামলা ঠুকে আসি, বলি যে আমার স্বামী বিয়ের পরের দিন বিনা কারণে আমাকে বাপের বাড়ি ফেলে গিয়েছে, কারণ সে অন্য নারীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে লিপ্ত। বা বলবো যে আমার বাবা যৌতুক দিতে চাননি দেখে নারাজ হয়েছে। পলাশ বিস্ময়ে হাঁ হয়ে বলল, হোয়াট রাবিশ! আমি এরকম কিছু বলিনি। তাছাড়া প্রমাণ কি এসবের? তাহলে আমি বিয়ের আগে যা যা করলাম তোমার কাছে সেসবের প্রমাণ কোথায়? তুমিও তবে অযথা ব্লেম করছো আমাকে, তাও কে এসে কি না কি বলে গেছে সে নিয়ে। শোনো পলাশ, 100টা বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করলেও আইনে কিন্তু শাস্তি নেই, কিন্তু বিয়ের পর অহেতুক কারণে বউ রেখে গেলে ফেরত না নিতে চাইলে আইনে কিন্তু এর শাস্তি অনেক ভয়াবহ। অন্তত মামলার চক্করে ইঞ্জিনিয়ারিং করা ছুটে যাবে তোমার। আর বিদেশ যাওয়ার কথা তো বাদই দাও, এখন তোমার একার সম্মান যাচ্ছে,
তখন তোমার পুরো পরিবারের সম্মান কোথায় যাবে ভাবতে পারছো?